আজ মনে হচ্ছে আমাদের সবার শেষ দিন। ক্যাপ্টেন, এখন আমার মনে হয় না এই বিশাল সমুদ্রদানব জাহাজের ইঞ্জিনকে কেউ ঠিক করতে পারবে। স্যার, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। আমি মরতে চাই না। আগামী সপ্তাহে আমার বিয়ে। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন জাহাজের একজন জুনিয়র ক্রু মেম্বার। আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। উত্তাল সমুদ্রের মাঝখানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার মানে হল মৃত্যুর প্রহর গোনা। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে এক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। থামুন, আমি এই জাহাজের ইঞ্জিন ঠিক করতে পারি। সবাই চমকে পেছনে তাকালো। কথাটি বলেছে জাহাজের সবচেয়ে অবহেলিত মানুষটি, যার কাজ সারা দিন মেঝের তেল কালি পরিষ্কার করা, একজন সামান্য ঝাড়ুদার ছেলে। বন্ধুরা, ভাবুন তো, যেখানে বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা হার মেনে নিয়েছে, সেখানে এক সাফাইকর্মী ছেলে কিভাবে দাবি করল বিশ্বের সবচেয়ে জটিল ইঞ্জিন সারানোর। চলুন ঢুকে পড়া যাক আজকের এই শ্বাসরুদ্ধকর গল্পে। তারিখ 2 ডিসেম্বর 2023। স্থান ভারত মহাসাগরের ঠিক মাঝখানে। চারদিকে শুধু জল আর জল। ঘন কুয়াশায় ঢেকে আছে দিগন্ত। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, যেন প্রকৃতি আজ কোনো এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত। বিশাল কার্গো জাহাজ সমুদ্র সম্রাট ঢেউয়ের তালে তালে অসহায়ভাবে দুলছিল। জাহাজের মোটা ইস্পাতের দেওয়ালে যখন সমুদ্রের লোনা জল আছড়ে পড়ছিল, তখন যে ভুতুরে শব্দ তৈরি হচ্ছিল তা শুনলে যে কারোরই রক্ত হিম হয়ে যাবে। জাহাজের ভেতরে এক অস্বাভাবিক নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতা শান্তির নয়, এ হল ঝড়ের পূর্বলক্ষণ। ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জাহাজের হৃৎস্পন্দন যেন থেমে গেছে। শুধু ইমার্জেন্সি লাল আলোগুলো দপদপ করছে এবং একটা ক্ষীণ সাইরেনের শব্দ একটানা বেজে চলেছে। বিপ বিপ বিপ। এই শব্দটা নাবিকদের কাছে এখন মৃত্যুর ঘণ্টার মতো মনে হচ্ছে। জাহাজের ঠিক পেটের ভেতর, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে ছিল ইঞ্জিন রুম। এটি কোনো সাধারণ ঘর নয়, এটি ছিল প্রায় 4 তলা সমান উঁচু এক লোহার দুর্গ। আর এই দুর্গের রাজা হল বিশ্বের অন্যতম শক্তিশালী ইঞ্জিন, ওয়ার্সিলা সোলজার RTA 96C। হাজার হাজার পাইপ, ভাল্ব, পিস্টন আর বোল্ট দিয়ে তৈরি এই দানবীয় যন্ত্রটি আজ হঠাৎ করেই নীরব। ইঞ্জিন রুমের ভেতরে তখন চরম উত্তেজনা। প্রধান ইঞ্জিনিয়ার মিস্টার দেশমুখ এবং তার টিম গত 3 ঘণ্টা ধরে ইঞ্জিনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। তাদের পরনে কমলা রঙের ওভারঅল, মাথায় হলুদ হেলমেট আর কপালে চিন্তার গভীর ভাঁজ। হাতে বড় বড় রেঞ্জ আর টর্চ নিয়ে তারা প্রতিটি পার্টস পরীক্ষা করছেন, কিন্তু সমস্যার কোনো কুলকিনারা পাচ্ছেন না। মিস্টার দেশমুখ হতাশ হয়ে হাতের রেঞ্জটা ছুঁড়ে মারলেন। ধাতব মেঝেতে সেটা বিকট শব্দে আছড়ে পড়ল। 3 ঘণ্টা হয়ে গেল। দেশমুখ চিৎকার করে বললেন, আমরা এখনও বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। ফুয়েল লাইন ঠিক আছে, কম্প্রেসার ঠিক আছে, সব রিডিং নর্মাল দেখাচ্ছে, তবু এই জঞ্জান্তে স্টার্ট নিচ্ছে না কেন? তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন জাহাজের ক্যাপ্টেন রানা। 45 বছর বয়সে এক রাশভারী মানুষ। তার চোখে মুখে অভিজ্ঞতার ছাপ, কিন্তু আজ সেই চোখেও ভয়ের ছায়া। তিনি জানেন এই জাহাজের কন্টেইনারগুলোতে কি আছে। এগুলো সাধারণ কোনো কার্গো নয়, এতে রয়েছে ভারতীয় রেলের জন্য অত্যন্ত জরুরি এবং সংবেদনশীল কিছু যন্ত্রাংশ। এই যন্ত্রাংশগুলো আগামী 48 ঘণ্টার মধ্যে মুম্বাই পোর্টে না পৌঁছলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বিপর্যয় নেমে আসবে। হাজার কোটি টাকার প্রজেক্ট ধসে পড়বে। ক্যাপ্টেন রানা ঘড়ি দেখলেন, সময় বড্ড দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তিনি ভারী গলায় বললেন, দেশমুখ, এটা শুধু আমাদের জীবন বাঁচানোর প্রশ্ন নয়, এটা দেশের সম্মানের প্রশ্ন। আমাদের যে কোনো মূল্যে আগামী 24 ঘণ্টার মধ্যে এই ইঞ্জিন চালু করতেই হবে। যদি আমরা এখানে আটকে থাকি, তবে সাইক্লোন আমাদের শেষ করে দেবে, আর যদি বেঁচেও যাই, তবে সময় মতো না পৌঁছলে আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তাদের কাছে কোনো উত্তর নেই। বাতাসের আর্দ্রতা আর ইঞ্জিনের তেলের গন্ধে ঘরটা ভারী হয়ে আছে। ঠিক সেই সময় জাহাজের অন্য এক প্রান্তে সরু করিডর দিয়ে হেঁটে আসছিল একটি ছেলে। নাম তার আরিয়ান। বয়স বড়জোর 18 বা 19 হবে। পরনে নীল রঙের মলিন ইউনিফর্ম, হাতে একটা পুরনো প্লাস্টিকের বালতি আর অন্য হাতে একটা নোংরা মপ। আরিয়ান এই জাহাজের ক্লিনিং স্টাফ। সারাদিন জাহাজের করিডর মোছা আর অফিসারদের কেবিন পরিষ্কার করাই তার কাজ। সবাই তাকে চেনে ঝাড়ু দেওয়া ছেলে হিসেবে, কেউ তার আসল নামটাও হয়তো জানে না।
কিন্তু আরিয়ানের একটা গোপন নেশা ছিল। সে যখনই সুযোগ পেত ইঞ্জিন রুমের আশেপাশে ঘুরঘুর করত। ছোটবেলা থেকেই তার বাবা তাকে বলতেন, সমুদ্র আর যন্ত্র দুটোই কথা বলতে পারে, যদি তুই শুনতে জানিস। তার বাবা ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী, যিনি পরে ছোট জাহাজের খালাসি হয়েছিলেন। বাবার কাছে শোনা গল্প আর নিজের অদম্য কৌতূহল থেকে আরিয়ান জাহাজের প্রতিটি যন্ত্রকে ভালোবাসতে শিখেছিল। সে জানত সে গরিব হতে পারে, কিন্তু তার মগজটা কোনো ইঞ্জিনিয়ারের চেয়ে কম নয়। আরিয়ান বালতি হাতে ইঞ্জিন রুমের দরজায় এসে থমকে দাঁড়াল। ভেতর থেকে ভেসে আসা উত্তপ্ত কথাবার্তা আর হতাশার দীর্ঘশ্বাস তার কানে এলো। সে বুঝতে পারল পরিস্থিতি ভয়ানক। সে এক মুহূর্ত দ্বিধা করল, তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার চোখ সোজা গিয়ে পড়ল সেই বিশাল স্থবি ইঞ্জিনটার ওপর। ওটাকে দেখে তার মনে হল কোনো এক বিশাল তিমি মাছ যেন ডাঙায় আটকা পড়ে শ্বাস নিতে পারছে না। সে ধীর পায়ে ইঞ্জিনের দিয়ে এগোতে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের নজরে পড়ে গেল। এই, তুই এখানে কি করছিস? জুনিয়র ইঞ্জিনিয়ার ধমক দিয়ে উঠলেন, দেখছিস না আমরা কি বিপদে আছি? এটা তোর ঘর মোছার জায়গা নয়, ভাগ এখান থেকে। আরিয়ান থমকে গেল। অপমানটা তার বুকে বিঁধল, কিন্তু সে পেছাল না। সে জানে এখন অভিমান করার সময় নয়। সে সাহস সঞ্চয় করে ক্যাপ্টেনের দিকে তাকাল। সরি স্যার, আরিয়ান শান্ত গলায় বলল। আমি জানি আমি সামান্য সাফাই কর্মী, কিন্তু আমি কি একবার ইঞ্জিনটা দেখতে পারি? তার কথা শুনে ইঞ্জিন রুমে উপস্থিত সবাই প্রথমে অবাক হল, তারপর হাসাহাসি শুরু করল। একজন ক্রু মেম্বার ব্যঙ্গ করে বলল, নাও এবার হয়েছে। দেশের টপ ইঞ্জিনিয়াররা ফেল করল, আর এখন এই ঝাড়ুদার এসে জাহাজ চালাবে, হা হা হা। ক্যাপ্টেন রানা বিরক্ত হয়ে তাকালেন। তার মেজাজ এমনিতেই খারাপ। তিনি ধমক দেওয়ার জন্য মুখ খুললেন, কিন্তু আরিয়ানের চোখের দিকে তাকিয়ে তিনি থামলেন। ছেলেটার চোখে কোনো ভয় নেই, কোনো জড়তা নেই, আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। ক্যাপ্টেন রানা ব্যঙ্গাত্মক হাসি হেসে বললেন, ব্যাটা, এখানে আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়াররা গত 3 ঘন্টা ধরে মাথা ঘুরছে, আর তুই তো ঠিকমতো নিজের নামটাও লিখতে পারিস কিনা সন্দেহ। তুই ঠিক করবি এই ইঞ্জিন? আরিয়ানের চুয়াল শক্ত হল। সে মাথা উঁচু করে বলল, স্যার, গরিব হতে পারি, সাফাইয়ের কাজ করতে পারি, কিন্তু বোকা নই। আমি ছোটবেলা থেকে ইঞ্জিনের আওয়াজ শুনে বড় হয়েছি। গত 2 বছর ধরে এই জাহাজে কাজ করার সময় আমি আপনাদের লাইব্রেরি থেকে ম্যানুয়াল চুরি করে পড়েছি। আমি জানি এই ইঞ্জিন কিভাবে কাজ করে। ক্যাপ্টেন অবাক হলেন, ম্যানুয়াল পড়েছিস সত্যি? আরিয়ান সোজা ইঞ্জিনের দিকে আঙুল তুলে বলল, এটা ওয়ার্সিলা সোলজার RTA 96C, টুইন স্ট্রোক, লো স্পিড, 2 স্টেজ টার্বোচার্জিং ইঞ্জিন। এর 14টা সিলিন্ডার আছে, আর এটা 1,08,920 হর্স পাওয়ার তৈরি করে। যদি এর মেইন ফিউয়েল ইনজেকশন সিস্টেমে 1 মিলিমিটারও গণ্ডগোল হয়, তবে পুরো সিস্টেম সেফটি মোডে গিয়ে লক হয়ে যাবে। ইঞ্জিন রুমে পিন পতন নীরবতা নেমে এলো। ইঞ্জিনিয়ারদের মুখের হাসি মিলিয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। যে ছেলেটা একটু আগে ফরমুচ্ছিল, সে গড় গড় করে বিশ্বের সবচেয়ে জটিল ইঞ্জিনের স্পেসিফিকেশন বলে দিল। এমনকি 2 স্টেজ টার্বোচার্জিংয়ের মতো জটিল টার্মও সে জানে। প্রধান ইঞ্জিনিয়ার দেশমুখ চশমাটা ঠিক করে আরিয়ানের দিকে এগিয়ে এলেন। তুই এসব কোথায় শিখলি? দেখে দেখে স্যার, আরিয়ান বলল। আপনারা যখন ডিউটি শেষে ঘুমিয়ে পড়তেন, আমি তখন টর্চ নিয়ে এই ইঞ্জিনের কাছে আসতাম। আমি এর সাথে কথা বলতাম। স্যার, যন্ত্রের একটা ভাষা আছে। ক্যাপ্টেন রানা এক মুহূর্ত ভাবলেন, তার সামনে আর কোনো পথ খোলা নেই। তিনি বললেন, তো তুই কি চাস? আরিয়ান বুক ভরে শ্বাস নিল। স্যার, আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি কথা দিচ্ছি এই ইঞ্জিন আমি চালু করে দেব, আর যদি না পারি? আরিয়ান থামল, তারপর কঠিন গলায় বলল, যদি না পারি তবে আমাকে সমুদ্রে ফেলে দেবেন। আমি শব্দটিও করব না। কথাটা শুনে সবাই শিউরে উঠল। ছেলেটা বলে কি, নিজের জীবনের বাজি ধরছে? ক্যাপ্টেন রানা তার জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন, ডুবে যাওয়া মানুষ খড়কুটো আঁকড়ে ধরতে চায়। আরিয়ানই হয়তো সেই খড়কুটো। ঠিক আছে, ক্যাপ্টেন গম্ভীর গলায় বললেন, তোকে 24 ঘন্টা সময় দিলাম, তবে তুই একা কাজ করবি না। আমার ইঞ্জিনিয়াররা তোকে সাহায্য করবে। কিন্তু মনে রাখিস, যদি তুই ব্যর্থ হস তবে জাহাজ তো ডুববেই, কিন্তু তার আগে আমি নিজে তোকে জেলের খানি টানাব। মঞ্জুর স্যার, আরিয়ান বলল।
এখন আরিয়ান আর সাধারণ সাফাইকর্মী নয়, সে এখন মিশন কমান্ডের দায়িত্বে। সে তার হাতের বালতি আর মপ এক কোনায় রেখে দিল, হাতের তালুতে লেগে থাকা তেলটুকু প্যান্টে মুছে নিল। তারপর ধীর পায়ে সেই বিশাল ইঞ্জিনের সামনে গিয়ে দাঁড়াল। সে হাত বাড়িয়ে ইঞ্জিনের ঠান্ডা লোহা স্পর্শ করল। চোখ বন্ধ করে সে অনুভব করার চেষ্টা করল ইঞ্জিনের ভেতরে নিস্তব্ধতা। আমাকে এই ইঞ্জিনের গত 6 মাসের মেইনটেন্যান্স হিস্ট্রি, সব স্কিম্যাটিক ডায়াগ্রাম আর একটা হাই পাওয়ার টর্চ দিন, আরিয়ান আদেশ দিল। তার গলার স্বরে এখন আর কোনো বিনয় নেই, আছে একজন দক্ষ কারিগরের কর্তৃত্ব। ইঞ্জিনিয়াররা অনিচ্ছা সত্ত্বেও মোটা মোটা ফাইল আর চার্ট এনে মেঝেতে ছড়িয়ে দিল। আরিয়ান মেঝেতে বসে পড়ল। সে ফাইলের পাতা উল্টাতে লাগল ঝড়ের গতিতে। তার চোখ খুঁজছে কোনো অসঙ্গতি, কোনো গরমিল। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সময় টিকটিক করে চলে যাচ্ছে। প্রায় 1 ঘণ্টা পর আরিয়ান হঠাৎ একটা পাতায় আঙুল রাখল। তার চোখ সরু হয়ে গেল। সে মুখ তুলে প্রধান ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করল, স্যার, এই ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই লাইনের কন্ট্রোল ভালভ শেষ কবে বদলানো হয়েছে? দেশমুখ ফাইল দেখে বললেন, 2 মাস আগে, মেজর সার্ভিসিংয়ের সময়। কেন? আরিয়ান আবার ডায়াগ্রামের দিকে তাকাল। রিপোর্টে লেখা আছে ভালভ বদলানো হয়েছে, কিন্তু টেস্ট রিপোর্টে প্রেশার ফ্লাকচুয়েশন, চাপের ওঠানামা দেখাচ্ছে। খুব সামান্য, কিন্তু দেখাচ্ছে। একজন জুনিয়র ইঞ্জিনিয়ার তাচ্ছিল্য করে বলল, আরে ওটা তো নর্মাল, নতুন ভালভ লাগালে একটু এদিক ওদিক হয়, ওটার জন্য ইঞ্জিন বন্ধ হবে না। আরিয়ান উঠে দাঁড়াল, তার চোখে আগুনের ঝলকানি। না স্যার, ওটা নর্মাল নয়। মানুষের শরীরে যেমন একটা ছোট রক্ত জমাট বাদলে হার্ট অ্যাটাক হয়, ইঞ্জিনের ক্ষেত্রেও তাই। আমাকে ওই ভালভটা এখনই খুলতে হবে। পাগল হয়েছিস? জুনিয়র ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল। ওই ভালভ খুলতে গেলে পুরো মেইন লাইন ড্রেন করতে হবে, এতে 4 ঘণ্টা সময় লাগবে। যদি খোলার পর দেখা যায় সব ঠিক আছে তখন? আরিয়ান ক্যাপ্টেনের দিকে তাকাল। স্যার, আমার মনে হচ্ছে সমস্যা ওখানেই। কখনো কখনো নতুন পার্টস লাগানোর সময় ছোট কোনো মেটালের টুকরো বা ধুলো ভেতরে থেকে যায়, ওটাই হয়তো তেলের প্রবাহ আটকে দিচ্ছে। ক্যাপ্টেন রানা আরিয়ানের চোখের দিকে তাকালেন। সেখানে তিনি এমন এক নিশ্চয়তা দেখলেন যা তিনি তার অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের চোখেও দেখেননি। খোল, ক্যাপ্টেন আদেশ দিলেন। ও যা বলছে তাই করো। কাজ শুরু হল। আরিয়ান নিজের রেঞ্জ হাতে নিল। সে সাবধানে, অত্যন্ত সতর্কতার সাথে ভালভের নাটগুলো খুলতে লাগল। তার কপালে ঘাম জমেছে, কিন্তু হাত কাঁপছে না। সে জানে এই নাটগুলোর উপর নির্ভর করছে পুরো জাহাজের ভাগ্য, দেশের সম্মান এবং তার নিজের জীবন। 4 ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সেই ভারী ভালভটি খোলা হল। ইঞ্জিন রুমের সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, কি আছে ওটার ভেতরে। আরিয়ানের ধারণা ঠিক, নাকি সবটাই পন্তস্রন? আরিয়ান টর্চের আলো ফেলল খোলা পাইপের ভেতরে। প্রথম দেখায় কিছুই মনে হল না, পরিষ্কার তেল। ইঞ্জিনিয়াররা ফিসফিস করতে শুরু করল। বলেছিলাম না, সময় নষ্ট। কিন্তু আরিয়ান থামল না। সে তার পকেট থেকে একটা সাদা রুমাল বের করল এবং পাইপের একদম গভীরে আঙুল ঢুকিয়ে আলতো করে মুছল। যখন সে তার আঙুল বের করে আনল, সবার চোখ ছানা বড়া হয়ে গেল। সাদা রুমালের ওপর তেলের কালির মাঝে চকচক করছে খুব ছোট, চালের দানার চেয়েও ছোট একটি ধাতব টুকরো, মেটাল হেভিং। ইঞ্জিন রুমে পিনপতন নীরবতা। কেউ বিশ্বাস করতে পারছে না যে এত বিশাল একটা ইঞ্জিন, যেটা 2 তলা বাড়ির সমান উঁচু, সেটা বন্ধ হয়ে গিয়েছিল মাত্র এইটুকু একটা মেটালের টুকরোর জন্য। আর বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা যেটা ধরতে পারেনি, সেটা ধরল এক সাফাই কর্মী। কিন্তু আসল নাটক এখনও বাকি। রোগ ধরা পড়েছে, কিন্তু রোগী কি বাঁচবে? ইঞ্জিন কি স্টার্ট নেবে, নাকি এই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে অন্য কোনো ক্ষতি হয়ে গেছে? আরিয়ান মেটালের টুকরোটা ক্যাপ্টেনের হাতে দিল। তারপর বলল, স্যার, এবার ভালভটা পরিষ্কার করে আবার লাগাতে হবে। তারপর স্টার্ট দেওয়ার পালা। আসল পরীক্ষা তখনই হবে। ক্যাপ্টেন রানা সেই ক্ষুদ্র ধাতব টুকরোটি নিজের হাতের তালুতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ইঞ্জিন রুমের বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে। যে সমস্যাটি তারা আধুনিক ল্যাপটপ আর সেন্সর দিয়ে ধরতে পারেনি, সেটা একটা 18 বছরের ছেলে শুধু তার পর্যবেক্ষণ শক্তি আর একটা নোংরা রুমাল দিয়ে ধরে ফেলল। কিন্তু যুদ্ধের এখনও অনেক বাকি। সমস্যা ধরা পড়েছে, কিন্তু সমাধান কি হবে? ইঞ্জিন কি আবার তার প্রাণ ফিরে পাবে? আরিয়ান উঠে দাঁড়াল। তার সারা শরীর তেল আর কালিতে মাখামাখি। সে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলল, স্যার, বাল্বটা পরিষ্কার করা হয়েছে। এখন ওটা আবার ফিট করতে হবে, কিন্তু কাজটা সাবধানে করতে হবে। নাটগুলো টাইট দেওয়ার সময় প্রেশার যেন সব দিকে সমান থাকে, না হলে লিকেজ হতে পারে।
ক্যাপ্টেন রানা এবার আর কোনো ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিলেন না। তিনি সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বললেন, তুই কর, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। পরের 1 ঘণ্টা ইঞ্জিন রুমে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। যে ছেলেটা সকালে এই ঘরে ঢোকার সাহস পেত না, আজ সেই নির্দেশ দিচ্ছে, আর সিনিয়র ইঞ্জিনিয়াররা তার কথা মতো রেঞ্জ আর বোল্ট এগিয়ে দিচ্ছে। আরিয়ানের হাত চলছে ঝড়ের গতিতে। সে জানে কোন নাটে কতটা টর্ক বা চাপ দিতে হয়। তার মনে হচ্ছে সে কোনো জ্বর যন্ত্রের সাথে কাজ করছে না, বরং কোনো অসুস্থ রোগীকে সুস্থ করে তুলছে। অবশেষে সব ফিটিং শেষ হল। আরিয়ান একটা ন্যাকড়া দিয়ে হাত মুছল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে প্রধান ইঞ্জিনিয়ার দেশমুখের দিকে তাকাল। স্যার, সব রেডি, এবার প্রাইমিং পাম্প চালু করুন আর কম্প্রেসার অন করুন। ইঞ্জিন রুমে এক ভুতুরে নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি এখন স্টার্ট প্যানেলের দিকে। যদি এখন ইঞ্জিন স্টার্ট না নেয়, তবে আরিয়ানের কপালে জেল আর জাহাজের কপালে সলিল সমাধি নিশ্চিত। ক্যাপ্টেন রানা আরিয়ানের কাঁধে হাত রাখলেন। তিনি ফিস করে বললেন, যদি এই ইঞ্জিন চলে, তবে তুই শুধু নিজেকে বাঁচাবি না আরিয়ান, তুই আমাদের সবার বিশ্বাস বাঁচাবি। তুই প্রমাণ করবি যে ডিগ্রি বড় নয়, বিদ্যা বড়। কাউন্টডাউন শুরু হল। 3, 2, 1, স্টার্ট। একজন ইঞ্জিনিয়ার কাপা কাপা হাতে সবুজ বোতামটি চাপলেন। প্রথম কয়েক সেকেন্ড কিছুই হল না, শুধু একটা হিস শব্দ। সবার বুকের ধরফরানি বেড়ে গেল। ব্যর্থ হল কি? কিন্তু ঠিক তার পরে জাহাজের মেঝে কেঁপে উঠল। ইঞ্জিনের ভেতর থেকে একটা গভীর ভারী আওয়াজ ভেসে এলো। খক খক গুডুম, যেন কোনো বিশাল দৈত্য দীর্ঘ ঘুমের পর আড়মোড়া ভেঙে যাচ্ছে। প্রথমে আওয়াজটা ছিল অনিয়মিত, কিন্তু ধীরে ধীরে সেটা ছন্দে ফিরে এলো। ধক 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 ধক। পিস্টনগুলো ওঠানামা করতে শুরু করল, ফ্লাইহুইল ঘুরতে শুরু করল, মনিটরের কারাগুলো সবুজের দিকে উঠে গেল। ভাইব্রেশনটা এখন আর ভয়ের নয়, এটা জীবনের স্পন্দন। ইঞ্জিন তার পূর্ণ শক্তিতে গর্জন করে উঠল। ইঞ্জিন রুমের ইঞ্জিনিয়াররা আনন্দে চিৎকার করে উঠল। কেউ কেউ একে অপরকে জড়িয়ে ধরল। প্রধান ইঞ্জিনিয়ার দেশমুখ, যিনি শুরুতে আরিয়ানকে তাচ্ছিল্য করেছিলেন, তিনি ছুটে এসে আরিয়ানকে জড়িয়ে ধরলেন। সরি বেটা, আমাকে মাফ করে দে, আমরা তোকে শুধু ঝাড়ুদার ভেবেছিলাম, কিন্তু তুই তো ওস্তাদ। ক্যাপ্টেন রানা একপাশে দাঁড়িয়েছিলেন, তার চোখে জল। তিনি দেখলেন আরিয়ান চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অহংকার নেই, আছে এক তৃপ্তির হাসি। ক্যাপ্টেন এগিয়ে গিয়ে সবার সামনে আরিয়ানকে একটা স্যালুট দিলেন। সাবাস ইঞ্জিনিয়ার আরিয়ান, তিনি বললেন। আরিয়ান লজ্জা পেয়ে মাথা নিচু করল। স্যার, আমাকে লজ্জা দেবেন না, আমি এখনও সাফাই কর্মী, ইঞ্জিনিয়ার তো আপনারা। ক্যাপ্টেন তার হাত ধরে বললেন, না, কাগজ কলমে হয়তো তুই সাফাই কর্মী, কিন্তু আজ থেকে এই জাহাজের আসল ইঞ্জিনিয়ার তুই। আমি কথা দিচ্ছি, এই জাহাজ পোর্টে পৌঁছানোর পর তোর হাতে আর ঝাড়ু থাকবে না, থাকবে কলম। জাহাজ আবার চলতে শুরু করল। সাইক্লোন পাশ কাটিয়ে সমুদ্র সম্রাট এগিয়ে চলল তার গন্তব্যে। জাহাজের প্রতিটি নাবিক এখন আরিয়ানের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকায়। যে ছেলেটাকে কেউ পাত্তাই দিত না, সে এখন জাহাজের হিরো। 24 ঘণ্টা পর মুম্বাই পোর্ট। জাহাজ যখন পোর্টে ভিড়ল, তখন সেখানে এক বিশাল ভিড়। রেলওয়ের বড় বড় অফিসার, মন্ত্রী এবং মিডিয়ার লোকজন অপেক্ষা করছে। তারা খবর পেয়েছিল যে মাঝ সমুদ্রে জাহাজ বিকল হয়ে গিয়েছিল এবং এক অলৌকিক উপায়ে সেটা রক্ষা পেয়েছে। জাহাজ থেকে সিঁড়ি নামানো হল। সবার আগে নামলেন ক্যাপ্টেন রানা। সাংবাদিকরা তাকে ঘিরে ধরল। স্যার, শুনলাম ইঞ্জিন নাকি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, কিভাবে ঠিক করলেন? কোন সেই এক্সপার্ট ইঞ্জিনিয়ার? ক্যাপ্টেন রানা হাসলেন। তিনি পেছনে ফিরে ডাকলেন, আরিয়ান, নিচে আয়। সবাই অবাক হয়ে দেখল জাহাজের রাজকীয় সিঁড়ি দিয়ে নেমে আসছে একটি 18 বছরের ছেলে। তার পরনে এখনও সেই নীল রঙের মলিন ইউনিফর্ম, পায়ে সাধারণ চপ্পল। ক্যাপ্টেন রানা আরিয়ানের কাঁধে হাত রেখে মাইকের সামনে বললেন, আপনারা যাকে খুঁজছেন সে কোনো আইআইটি পাস ইঞ্জিনিয়ার নয়, ও এই জাহাজের সাফাই কর্মী। কিন্তু ওর জন্যেই আজ ভারতের 1000 কোটি টাকার প্রজেক্ট বেঁচে গেছে। ওই আমাদের আসল হিরো। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। সাংবাদিকরা অবাক। একজন ঝাড়ুদার ছেলে এত বড় ইঞ্জিন ঠিক করেছে? খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ। ঝাড়ু হাতে জাদুকর, মাঝ সমুদ্রে দেশ বাঁচাল এক কিশোর। সেদিন সন্ধ্যায় পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো। বড় বড় অফিসারদের মাঝে আরিয়ান জড়সড় হয়ে বসেছিল।
তার মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন। হঠাৎ এক সিনিয়র সরকারি কর্মকর্তা এগিয়ে এলেন। তিনি আরিয়ানের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন, আরিয়ান, এটা ভারত সরকারের পক্ষ থেকে তোমার জন্য। তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত খরচ সরকার বহন করবে, আর পড়াশোনা শেষ হলে তুমি সরাসরি নেভিতে অফিসার হিসেবে জয়েন করবে। আরিয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, তুমি দেখতে পাচ্ছ, আমি আর শুধু ঝাড়ুদার নই, আমি এখন সত্যি সত্যি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি। 6 বছর পর ভারত মহাসাগরের বুকে আবার ভেসে চলেছে এক বিশাল যুদ্ধজাহাজ। আবহাওয়া খারাপ, সমুদ্র উত্তাল। ব্রিজে দাঁড়িয়ে আছেন জাহাজের ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ারের ইউনিফর্মে জলজল করছে 3টি সোনালি স্ট্রাইপ। নেম প্লেটে লেখা, লেফটেন্যান্ট কমান্ডার আরিয়ান। একজন জুনিয়র অফিসার দৌড়ে এলো। স্যার, ইঞ্জিন রুমে একটু সমস্যা হচ্ছে, প্রেশার ড্রপ করছে। আরিয়ান হাসল। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সে জুনিয়র অফিসারের কাঁধে হাত রেখে বলল, ঘাবড়ানোর কিছু নেই, চলো দেখি। মনে রেখো, যন্ত্রের সাথে জোর করতে নেই, ওর ভাষা বুঝতে হয়। আরিয়ান ইঞ্জিন রুমে ঢুকল। তবে এবার আর হাতে বালতি আর মপ নেই, হাতে আছে জ্ঞানের আলো আর আত্মবিশ্বাস। সে প্রমাণ করে দিয়েছে মেধা কোনো পদবি বা পোশাকের উপর নির্ভর করে না। একটা হীরা কয়লার খনিতে থাকলেও হীরাই থাকে, শুধু জহুরির চোখের প্রয়োজন হয়। বন্ধুরা, আমাদের আশেপাশেই এমন অনেক আরিয়ান ঘুরে বেড়ায়, যাদের আমরা পোশাক দেখে বিচার করি। আমরা ভাবি যে সাফাই কর্মী সে কিছুই জানে না, যে রিকশা চালায় তার কোনো বুদ্ধি নেই। কিন্তু কে জানে, হয়তো তাদের ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের কোনো বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার। আরিয়ানের এই গল্প যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, মেধার কোনো রং নেই। ধন্যবাদ।